দিয়ার আমাকে বলল, আমার লক্ষ্মী বাবা, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমি খাদিজাকে জড়িয়ে ধরে নিয়ে বললাম, মারে মা, হারিয়ে মা পেয়েছি, তোকে ছেড়ে যাব কেমনে? বাবা, মাকে বকা দিও না, মাকে তুমি ভালো বানিয়ে ফেলো। আমি তোমাকে যতটা ভালোবাসি, মাকেও ততটাই ভালোবাসি। মাকে ছাড়া আমি বাঁচব না। আমি মেয়ের কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। এদিকে অসময়ে জ্যোৎস্না শাওয়ার নিয়ে বেরোলেই আমি বললাম, এই সময় শাওয়ার নিলে? তখন জ্যোৎস্না উত্তরে বলল, আর বলো না, খুব গরম লাগছিল, তাই শাওয়ার নিয়ে আসলাম। আমি বললাম, মানে কি, এই শীতের দিনেও তোমার গরম লাগে? জ্যোৎস্না কিছু বলল না, অপরাধীর মতো মাথা নিচু করে ফেল। বুঝতে আর বাকি রইল না, এই জ্যোৎস্না আমার আগের জ্যোৎস্না নয়। রাতের বেলা শুয়ে আছি, জ্যোৎস্না মাথার চুল আঁচড়াচ্ছে। জানালা দিয়ে চাঁদের আলো, আলো জ্যোৎস্না ঠিক মুখটাতে এসে পড়ছে। খুব সুন্দর লাগছে জ্যোৎস্নাকে, মনে হচ্ছে ৮৮ কোনো যুবতী তার চুলগুলো মিলে দিয়েছে। এত সুন্দর মানুষ হয় কিভাবে? হঠাৎ খাদিজার কথাগুলো মনে পড়ে গেল। আমি মাথা ঘুরিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর কারো হাতের ছোঁয়া পেলাম, কিন্তু এই ছোলে আজ কোনো ভালোবাসা খুঁজে পাচ্ছি না। হাতটা সরিয়ে দিলাম। জ্যোৎস্না আবারও হাত দিল, আমি আবারও হাতটা সরিয়ে দিলাম। এবার জ্যোৎস্না আমাকে টান দিয়ে তার এখানে নিয়ে বলল, আমি কি বুড়ো হয়ে গেছি? আমাকে তোমার ভালো লাগে না? বারবার হাতটা সরিয়ে দিচ্ছে কেন? একটু নাও না। প্রথম যেদিন শক্ত করে ধরেছিলেন সেদিনের মতন। আমি জ্যোৎস্না থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, মাথাটা কেমন যেন করছে, আমাকে একা থাকতে দাও। কি বলছো এসব? আগে বলবে তো। দাও, তোমার মাথা আমার এখানে দাও, আমি আমার উপরে নিয়ে তোমার মাথায় হাত বুলিয়ে দিই। জ্যোৎস্না, প্লিজ ডিস্টার্ব করো না, সত্যি বলছি, আমার ভালো লাগছে না। বলতে পারো না আমাকে ভালো লাগে না? আমার কি স্বাদ আহ্লাদ কিছুই নেই? আমি তোমার কাছে ব্যবহার করা টিস্যু হয়ে গেছি? কিন্তু রফিক ভাইয়া কি বলে জানো? আমাকে দেখলে নাকি মনে হয় না আমার বিয়ে হয়েছে। রফিক ভাই আরও বলে, আমাকে দেখতে নাকি ১৬-১৭ বছরের যুবতীদের মতো দেখা যায়। আমি বললাম, তাই বুঝি? তাহলে যাও, তাকে বলো তোমাকে বিয়ে করতে। জ্যোৎস্না কিছু না বলে উঠে চলে গেল। আমিও পাশ ফিরে শুয়ে আছি। কিছুক্ষণ পর টের পেলাম কেউ বিছানায় ফিকফিকিয়ে কাঁদছে আর বলছে, আমি কি এমন করে ফেলেছি যার জন্য তুমি আমাকে এত কঠিন কঠিন কথা বলছ? অন্যজনের সাথে বিয়ে বসে যাইতাম, তুমি আমাকে এত কঠিন কথা কিভাবে বললে? সেসব ভাবতেও কষ্ট লাগে। জ্যোৎস্নার এই রকম নাটক শুনে আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যে জ্যোৎস্না আমি রাগ করব ভেবে ক্যাম্পাসে কোনো ছেলের সাথে কথা বলতো, আজ সেই জ্যোৎস্না মেয়ে রেখে অবাধ মেলামেশা করছে, আর এখন আমার কাছে সতীসাধ্যী সাজছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। সকালে ঘুম ভাঙতে দেখি আমি জ্যোৎস্নার একেবারে কাছে, আমার মাথাকা জ্যোৎস্না তার উপরে। আমি জ্যোৎস্নাকে সরাতে চেয়ে পারছি না। জ্যোৎস্নার হাতটা সরাতে চেয়ে বুঝতে পারলাম জ্যোৎস্না জেগে আছে। আস্তে আস্তে জ্যোৎস্না নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আমি যেন অচেনা কোনো মোহে আবদ্ধ হয়ে যাচ্ছি। একবার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছি না। সেই সময় খাদিজার কথাগুলো মনে পড়ে গেল। জ্যোৎস্নাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। জ্যোৎস্না এমনটা আমার কাছে হয়তো কখনো আশা করেনি। জ্যোৎস্না বিছানা থেকে উঠে বেলকনিতে গিয়ে দাঁড়াল। জ্যোৎস্নার চোখের পানি টপ টপ করে পড়ছে। রাতে কাজল দিয়েছিল, সেই কাজল যেন চোখের পানিতে জীবন্ত হয়ে উঠেছে। জ্যোৎস্নার কান্না আমার চোখে জল আনা। বিয়ের পর জ্যোৎস্নাকে এই নিয়ে ৪ বার কাঁদতে দেখলাম। প্রথম দেখেছিলাম বাসর রাতে আমাকে ধরে কাঁদতে। তারপর দেখেছিলাম খাদিজা যেদিন জ্যোৎস্নার পেটে আসি। তারপর খাদিজা যখন আমাদের ঘর আলোকিত করে এই পৃথিবীতে আসলো। আর আজকে সেদিনের চোখের পানির সাথে আজকের চোখের পানি আর কোনোভাবেই মিলছে না। আজকের চোখের পানিটা মনে হচ্ছে চলমান ধূম্রজাল। জ্যোৎস্না চোখের পানি মুছে কিচেনে চলে গেল। ব্রেকফাস্ট রেডি করে যখন টেবিলে সাজিয়ে দিচ্ছে, ঠিক তখনই জ্যোৎস্নার শাড়িটা সরে গিয়ে একটু বের হয়ে আছে। আমি হাত বাড়িয়ে
ঠিক করে দিতে গিয়ে হাতটা ফিরিয়ে আনলাম, কেননা জোছনাকে চলতেও আমার ঘৃণা লাগে। তবুও দিন শেষে মানুষটাকে আমি ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। সকালের ব্রেকফাস্ট করে অফিসে গিয়ে ভাবতে লাগলাম কি করা যায়। জোছনাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারা আমার জন্য সম্ভব না। এছাড়া খাদিজারও তো একটা ভবিষ্যৎ আছে। মনে মনে স্থির করে নিলাম জোছনাকে ভালোবাসা দিয়ে শুদ্ধ করে নেব। তাই অফিস থেকে বের হয়ে জোছনার পছন্দের এক পাতা কালো রঙের টিপ, সাথে বকুলের মালা, কাচের চুড়ি কিনে রওনা দিলাম বাসায়। বাসায় যেতে যেতে ভাবলাম কালো টিপ, নীল চুড়ির সাথে উত্তেজনাকে আজ অষ্টাদশী তরুণী লাগবে। ভাবতে ভাবতে একদম বাসার সামনে এসে পড়ি। বাসায় এসে দরজা ধাক্কা দিতে আমার হাতের ফুলগুলো পড়ে যায়। রফিক আর জোছনা পাশাপাশি বসে রোম্যান্টিক ছবি দেখছে। রফিক জোছনার হাত ধরে আছে, আর জোছনা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে রফিকের দিকে। জোছনা আমাকে দেখে রফিকের হাতটা ছেড়ে দিন। আমি কিছু বলে ওঠার আগেই রফিক সাহেব আমাকে বলল, আরে জসিম ভাই, কেমন আছেন? সামনের সপ্তাহে আমাদের অনির্বার তোলে আপনি আর ভাবি যাবেন। আর হ্যাঁ, ভাবিকে কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। আমি কি ভেবে পাচ্ছি না, রাগে শরীর কাঁপছে। জোছনার নিচে পড়ে থাকা ফুলগুলো তুলে খোপায় জড়িয়ে নিন। এদিকে রফিক সাহেবের হতেই বুকটা কেমন জান করে উঠল। জোছনাকে কিছু একটা বলতে গিয়েও বলতে পারলাম না। জোছনাকে ভালোবাসি, এক জোছনায় নিজের থেকেও বেশি। আর খাদিজা জোছনাকে ছাড়া তো কিছুই বোঝে না। জোছনাকে ছাড়া আর কোনো বিকল্প নেই। রাতে শুয়ে শুয়ে জোছনার সাথে কাটানো স্মৃতিগুলো মনে করছি। মানুষ কিভাবে এতটা পাল্টে যায়। সত্যি পৃথিবীর সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে প্রিয় মানুষের অন্য রূপ দেখা। হঠাৎ ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। ফোনের দিকে তাকাতেই দেখি ফারিয়ার ফোন। ফোনটা তুলতেই ফারিয়া বলল, হ্যালো জান, কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকি বলো জান। খুব মিস করছি তোমায়। তোমার প্রতিটা ছই আমি সব সময় ফিল করি। রফিক গাধাটা কিছুই করতে পারে না। জানো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আর হ্যাঁ, কাল দুপুরে বাসায় এসো। রফিক শহরে থাকবে না, রানীর জন্মদিনের গিফট কিনতে যাবে। আচ্ছা এই শোনো না, একটু মজা দেও আমায়। কাল মন ভরে আদর করো। ফোনটা কেটে পিছনে তাকিয়ে দেখি জোছনা দাঁড়িয়ে আছে। জোছনার চোখের কার্নিশ পেয়ে জল পড়বে পড়বে। ভাব নির্বতা ভেঙে আমিই বললাম, কিছু বলবে তুমি? তো ডিনার করেনি? অফিস থেকে আসার পর থেকেই দেখছি যে তোমার মন খারাপ। খাবে না? খাদিজা খেয়েছে? ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমি খেয়ে নিচ্ছি। জোছনা কিছু না বলেই শুয়ে পড়ল। টেবিলে গিয়ে বসতে দেখি 2 প্লেটে খাবার দেওয়া। বুঝতে আর বাকি রইল না যে জোছনা খায়নি। আমি খাবারটা শেষ করে বিছানায় গায়ে লিয়ে দিলাম। বিছানায় শোয়ার কিছুক্ষণ পর বুঝতে পারলাম জোছনা চাপা কান্না করছে। মন চাইছে জোছনাকে চোখের জলটা মুছে দিয়ে টেনে নিয়ে, কিন্তু শফিক সাহেবের কথা মনে পড়তে বুকটা দুমড়ে মুচড়ে গেল। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি জোছনা আমার উপরে, একদম মাসুম বাচ্চার মতো লাগছে। মন চাইছে ভাঁজহীন কপালটাতে ভালোবাসার ছোঁয়া এঁকে দিই, কিন্তু না, পারলাম না। খাদিজার কথাগুলো মনে হতে কেমন যেন ঘৃণা এসে গেল। জোছনাকে আমার উপর থেকে সরিয়ে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। দুপুরবেলায় আবারও ফারিয়ার ফোন পেয়ে তাড়াহুড়ো করে তার বাসায় চলে যাই। বাসায় গিয়ে দেখি ফারিয়া রনিকে কোলে নিয়ে টিভি দেখছে। আমাকে দেখেই ফারিয়া রনিকে টিভি দেখতে বলে। সে উঠে পড়ল। ফারিয়ার ছেলে রনি তার মাকে বলল, মা, তুমি কোথায় যাচ্ছ? চলো না, আমরা একসাথে টম অ্যান্ড জেরি দেখি। আচ্ছা বাবা, তুমি দেখো, আমি অন্যদিন দেখব। ফারিয়ার রুমে গিয়ে বসতেই ফারিয়া দরজাটা লাগিয়ে দিতে চায়।
আমি না করলাম, কারণ আজ তরুণীর বাবা আসার ভয় নেই। ফারিয়া মৃদু হাসো। নীল রঙের শাড়িতে ফারিয়াকে অপূর্ব লাগছে। ফারিয়া আমার কাছে এসে বসল। ফারিয়া আমার ঠিক ততটাই কাছে এসে বসল, যতটা কাছের আসলে নিঃশ্বাসের শব্দ শোনা যায়। তারপর ফারিয়াকে নিয়ে হারিয়ে গেলাম অন্য এক জগতে। হঠাৎ বিছানায় থাকা মোবাইলটা ক্রিং ক্রিং বাজতে লাগল। মোবাইল ধরতেই ওপাশ থেকে কেউ একজন মায়া ভরা কণ্ঠে বলল, খেয়েছ তুমি? খেয়েছি, তুমি খেয়ে নিও। এমন সময় রনি মামা করে দৌড়ে এসে দরজাটা খুলে ফেলে। এদিকে ফারিয়া আমাকে ধরে রয়েছে। ফারিয়ার রনিকে এভাবে ঢুকতে দেখে গালে জ্বর বসিয়ে দেয়। তোমাকে না বলেছি টিভি দেখতে, এখানে এসেছো কেন? ছোট্ট রনি কান্না মাখা ভয়ার্থ দৃষ্টিতে বলল, মম, তুমি তো দুপুরে খাওনি, এসো তোমাকে খাইয়ে দিই। ছোট্ট ছেলেটার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। খাদিজার কথা বারবার মনে পড়ছে। ঠিক এমনটাই হয়তো খাদিজার সাথে ঘটেছিল। সত্যি প্রকৃতির বিচার বড় নিষ্ঠুর। আমি ফারিয়াকে কিছু না বলে রুম থেকে বের হয়ে আসলাম। বাসায় এসে দেখি জোৎস্না কার সাথে যেন ফোনে কথা বলছে। আমি জোৎস্নার পিছনে গিয়ে দাঁড়ালাম আর শুনতে পেলাম, যেন রফিক, তোমাকে অনেক মিস করছি। আমার স্বামীটা আমার দিকে একবার ভালো করে তাকায় না পর্যন্ত। বল রফিক, এই চেহারা দিয়ে কি করব আমি তাহলে? তুমি আমাকে সুখী করেছ। আচ্ছা, আবার কবে দেখা হবে? আমি জোৎস্নার হাত থেকে ফোনটা নিয়ে আছাড় মারলাম। জোৎস্না জোরস্র হয়ে গেল আমার ব্যবহারে, কিন্তু কিছু বলল না। ভাবছিলাম জোৎস্নাকে একটা থাপ্পড় দিই, কিন্তু না, ওকে থাপ্পড় দিলে যে আমার কষ্ট হবে। সব কিছুর বড় সমাধান হবে জোৎস্নাকে নিয়ে শহর ছেড়ে চলে যাওয়া, যেখানে থাকবে না রফিক নামের কেউ। পরের দিন সকালে জোৎস্নাকে বললাম, আমরা এখান থেকে চলে যাব, ব্যাগপত্র গুছিয়ে নাও। জোৎস্না মনে হয় আগে থেকেই যাওয়ার জন্য প্রস্তুত ছিল। ঢাকা ছেড়ে আসার সময় ফারিয়াকে একটা মেসেজ দিলাম, প্রিয় ফারিয়া, পৃথিবীতে কোনো স্বামী যেমন তার স্ত্রীর ভাগ কাউকে দিতে চায় না, তেমনি কোনো স্ত্রীও চায় না। আমাকে ক্ষমা করে দিও। আমাদের এই দৈহিক আনন্দ আমাদের বাচ্চাদের উপর প্রভাব ফেলবে। আমি তোমার জীবনে কি ছিলাম এটা ভুলে গিয়ে তোমার স্বামী সন্তানকে নিয়ে ভালো থেকো। আর হ্যাঁ, তোমার সন্তানটা সত্যি ঝিনুকে থাকা মুক্তোর মতন, তাকে খারাপ বানিও না মিস পাঠিয়ে।